হান্নান মাসুদ বলছে যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায়, আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। ডক্টর ইউনূস গাদ্দার। কথায় আছে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। ভাইরাল সিদ্দিক এক হুজুর, এই 32 ভাঙার সর্বাধিনায়ক তিনি। সেখানে উন্মত্ত নৃত্য করতে তাকে দেখা গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে 6 মাস না যেতেই 32 নম্বরেই এবার গতকালকে তিনি মবের শিকার হলেন। ধানমন্ডি 32 নম্বরে ভাইরাল সিদ্দিক গণপিটুনির শিকার। যে নিজে একসময় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার নেতৃত্ব দিল, সেই এখন 32 নম্বরে গিয়ে মারধরের শিকার। ক্ষমতায় তার পদধ্বনি শোনা যাচ্ছে, যেভাবে বাংলাদেশটা চলতেছে। আমরা আরেকটা 111 সরকার দেখতে পাচ্ছি। সারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। হান্নান মাসুদ বলছে যে সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। ডক্টর ইউনূস গাদ্দার। জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্য, স্পষ্ট বক্তব্য যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন, এটাতে তারা অংশ নেবে না। এই কারণে কইছি কথাটা যে মুসলিমের বউর মতো যারা সরল আছে তারা মনে করে যে নির্বাচনে এককভাবে অংশ নিয়ে হান্নান মাসুদ বা বাকি যারা আছে তারা আসলে কতটা সিট পাবে, কতটা ভোট পাবে, একটা সংখ্যক পাবে, বাট সরকার গঠন করা বা বিরোধী দলে বসার মতন ভোট ব্যাংক বা সিট তারা কি আদৌ পাবে? ডক্টর ইউনূস তো ভাই নির্বাচনের আগে এই সংবিধান সংশোধন করবে না, এটা মোটামুটি একটা স্পষ্ট অবস্থান হয়ে গেছে, কারণ বিএনপিটা মানবে না। তো সেই জায়গা থেকে যখন হান্নান বলতেছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতে, তাহলে কি সংবিধান পরিবর্তন হবে নাকি আসলে নির্বাচনের আগে নতুন কোন নাটকীয় মোড় আমরা দেখতে পাবো? এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে, কারণ আপনি দেখেন পাটোয়ারির বক্তব্য, এরপরে নতুন বক্তব্য, এগুলো কিন্তু কানেক্টিভ একটা জায়গায়। মাসুদের অভিযোগ, আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিট নিতে চেয়েছেন। ভাবা যায়, হান্নানকে মূলা দিলেন ডক্টর ইউনূস। তাদেরকে মূলা দিছে জাপানি নাকি দেশি? কোরিয়াতে একটা প্রজাতি আছে মুলাসিয়া দায়া, একটা অফ টপিকের কথা। আমি দেশে থাকতে মূলা খাইতে পারতাম না, কিন্তু কোরিয়াতে এরকম বড় বড় মূলা, কোনো গন্ধ নাই, মুরগির মাংসের সাথে দিয়ে খাওয়া যায়, গরুর মাংসের সাথে খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, মাছ দিয়ে খুব স্বাদ লাগে। আমাদের দেশের যারা এগ্রিকালচার নিয়ে কর্মকাণ্ড করেন, আপনাদের উচিত কোরিয়ান মূলাটার একটা চাষ বাংলাদেশে করা। যাই হোক, আসতেছি আবার আসল মূলায়। তো তার বক্তব্য, সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায়, সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। ডক্টর ইউনূস গাদ্দার, ওনার নেতৃত্বে সরকার গাদ্দার। হান্নান কান্না করার সুযোগ নাই, হান্নান এখন নেতা হয়ে গেছে। হান্নান বলছে যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ করেছে, সেটি বৈধতা পেয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদে, কিন্তু ওই অনুচ্ছেদেই নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এখন সরকার সেই অনুচ্ছেদে নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায় নিয়ে নির্বাচনটা দিতে চায়। এটা গর্তে ঢুকে সেফ এক্সিট নেওয়ার কৌশল। তার মানে কি ডক্টর ইউনূস কি দেশ ছেড়ে ভাইগে যাবেন? সেফ এক্সিট তো আমরা এটাই বুঝি অতীতে যা দেখছি। তার বক্তব্য হচ্ছে যে এনসিপির অবস্থান পরিষ্কার, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, কিন্তু এখনো সেই বিষয়ে কোনো সমাধান হয়নি। যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। এখন জুলাই সনদের আইনি স্বীকৃতির মধ্যে অনেকগুলা জিনিস কানেক্টেড আছে। এখন আমি জানি না যে আসলে কোন দিকে যাচ্ছে। আর এই যে ভাষা প্রয়োগ দেখেন, যে অন্তর্বর্তীকালীন সবচেয়ে বড় গাদ্দার, মানে ডক্টর ইউনূসকে তো আপনারাই বসাইছেন। এখন কেন ওনাকে গাদ্দার মনে হচ্ছে? আপনাদের কোনো একটা দাবি যদি তারা উনি না মানেন তাহলে উনি গাদ্দার, 19% মাইনকার চিপায়। এখন আসলে কি ঘটতে যাচ্ছে? নির্বাচনের আগে নতুন কোনো নাটকীয় মোড় হয়তো আসতে পারে। ভাইরাল সিদ্দিকের নাম নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। ভাইরাল সিদ্দিক এক হুজুর, তিনি নিজেকে ঘোষণা দিয়েছিলেন যে এই 32 ভাঙার সর্বাধিনায়ক তিনি। সেখানে উন্মত্ত নৃত্য করতে তাকে দেখা গিয়েছে এবং আরও অনেক কিছু করেছিলেন। কি করেছিলেন সেগুলো নিয়ে তো আলোচনা করবই। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে 6 মাস না যেতেই সেই মব তার দিকে ঘুরে আসলো এবং তাকে তাড়া করলো, তাকে গণধোলাই দিল এবং পুলিশে সোপর্দ করলো। সেই 32 নম্বরেই এবার গতকালকে তিনি মবের শিকার হলেন। কেন এই মানে জুলাই যোদ্ধা দাবি করা এই হুজুর মবের শিকার হলেন? তিনি তো 32 ভাঙার সর্বাধিনায়ক ছিলেন, তাহলে তার উপরে মব তেড়ে আসলো কেন? একটু বোঝার চেষ্টা করব। সাথে এই 15 আগস্টকে কেন্দ্র করে যা কিছু হলো তার ঘটনাটা অন্যরকমও হতে পারতো কিনা, অন্যরকম হলে কেমন হতো? ভাইরাল সিদ্দিক এবছরের 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় বলেছিলেন যে প্রতিটি
ইট ভাঙাতে প্রতিটি ইটে সোয়াব রয়েছে, মানে একটা ইট ভাঙলে একটা নেকি নাকি 10টা নেকি তিনি বলেছিলেন। অর্থাৎ ইট একটা সরাতে পারলেই নেকি, যে কোনোভাবে ইট সরাতে পারলেই নেকি, তিনি নেকি কামাই করতে গিয়েছিলেন তিনি। এবং সেখানে ঘোষণা দিয়েছিলেন, মিডিয়াতে বহু কথা বলেছিলেন তিনি, তার নাচ ভাইরাল হয়েছিল, তার কথা ভাইরাল হয়েছিল, ইট ভাঙলে সোয়াব হবে, নেকি কামাই করা যাবে, সেই কথা ভাইরাল হয়েছিল। নিজেকে 32 ভাঙার সর্বাধিনায়ক দাবি করেছিলেন। কিন্তু হঠাৎ করে গতকালকে 32-এ কী হলো যে তিনি 32-এ গেলেন আর মবের শিকার হলেন। 32-এ যে মব বাহিনী উপস্থিত ছিল সেই মব বাহিনী ভাইরাল সিদ্দিককে তাড়া করলো, এবং এমনই তাড়া, মানে স্বাভাবিক তাড়া না, তেড়ে পেড়ে একেবারে মসজিদের মধ্যে ঢুকেও রক্ষা পাননি তিনি। তাকে বেদম প্রহার করা হয়েছে, বারবার বলার চেষ্টা করেছেন আমি বিএনপি করি, আমি বিএনপি করি, আমাকে মারছো কেন। কিন্তু কেউ কোনো কথা শুনেনি, কেউ আসলে বিশ্বাস করেনি যে সে বিএনপি করে। কেন? কদিন আগেও তো আমরা ছাত্রদলের যে সমাবেশ হলো গত 3 তারিখে, সেখানেও তার উপস্থিতি দেখেছিলাম, এনসিপির সমাবেশেও তার উপস্থিতি দেখেছিলাম। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে এনসিপির সমাবেশ থেকে আবার বিএনপির সমাবেশে এসেছেন, এখানে আপনি কি করছেন, তখন বীর দর্পে বলেছেন আমি তো বিএনপি করি, আমি তো একেবারে জন্ম থেকে বিএনপি করি, আরও কি যেন বলেছিলেন। অর্থাৎ তিনি নিজেকে বিএনপি হিসেবে দাবি করেছেন একাধিকবার একাধিক জায়গায়। কিন্তু মুশকিল যেটা হয়েছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা সম্ভবত অনেক আগের ভিডিও। সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে এরকম যে বিএনপির বাপের ক্ষমতা নেই, জামাতের বাপের ক্ষমতা নেই, টুঙ্গিপাড়াতে এসে ভোট করে জিতবে, গোপালগঞ্জে এসে একটা আসন জেতার মতো ক্ষমতা বিএনপির বাপের নেই, জামাতের বাপের নেই। এই ধরনের কথা সম্বলিত একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, এবং তখন থেকে প্রশ্ন উঠেছিল যে সিদ্দিক তুমি কার। প্রশ্নের সমাধান হয়নি। অবশেষে গতকালকে 32-এ যখন চূড়ান্ত মবের শিকার হলেন, বেদম পিটনি খেলেন, তখন বোঝা গেল যে এই ভাইরাল সিদ্দিক আদতে বিএনপির না। সে একটা সময় আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগ করছিল। 5 আগস্টে আওয়ামী লীগের পতনের পরে ভোল পাল্টে সে বিএনপি সাজার চেষ্টা করেছে, এবং 32 নম্বর বাড়ি ভেঙে সেই কৃতিত্ব দাবি করে একটা মহানায়ক সাজার চেষ্টা করেছে, যার প্রতিদান সে পেয়েছে। গত 1 বছরে বহু আলোচনা হয়েছে, মবকে কেন থামানো হচ্ছে না, মবকে কেন পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। এই যে 1 বছর 7 দিন 8 দিন পার হয়ে গেল এই সরকারের, এখনো মব চলছে। এখন মবের পক্ষে যারা কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনিও কিন্তু মবের শিকার হয়েছিলেন। মাইলস্টোনে গিয়ে 9 ঘন্টা মবের দ্বারা অবরুদ্ধ থাকতে হয়েছিল তাকে, উপদেষ্টা আসিফ নজরুলকে, শিক্ষা উপদেষ্টাকে। সেই 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পরেও, মবের শিকার হওয়ার পরেও তিনি বলেছিলেন যে আমাকে 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল, এতে আমি কষ্ট পাইনি, আমার ভালো লাগার জায়গা হচ্ছে কোনো রকমের বল প্রয়োগ না করে, শক্তি প্রয়োগ না করে আমরা ওখান থেকে চলে আসতে পেরেছি। তার মানে মবকে আপনি যখন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, মবকে যখন কোলের মধ্যে আদর করছেন, তখন মব আপনার দিকে একসময় ধেয়ে যাবে, এই বাস্তবতা অলরেডি প্রমাণ হতে শুরু করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই 15 তারিখে এসে, 15 আগস্টে এসে 32 নম্বরে আবার নতুন করে মবের আয়োজন কেন করা হলো? সেখানে ডিজে পার্টি করা হলো, উল্লম্ফন দেখা গেল, বহু কিছু দেখা গেল। আনন্দ প্রকাশ করতেই পারেন, একজন শোক প্রকাশ করবে, আপনি আনন্দ প্রকাশ করবেন, এটা করতেই পারেন, এটা আপনার নাগরিক অধিকার। যেমন 15 আগস্টে জাতি এমনিতেই দ্বিধাবিভক্ত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করে, আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করত। আওয়ামী লীগের জন্য এটা শোকের দিন, বিএনপির জন্য এটা খুশির দিন। তো শোক এবং খুশি যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে শান্তিপূর্ণভাবে পালন করে তাহলে কিন্তু সমস্যা হয় না। সমস্যা হচ্ছে যে একজনেরটা নিয়ে আরেকজন যখন বাড়াবাড়ি করতে যাবে। এখন হয়তো আওয়ামী লীগের সময় খারাপ, তাই আওয়ামী লীগের ওপরে সেই বাড়াবাড়ির প্রতিক্রিয়াটা পড়ছে। এরপরে যখন আওয়ামী লীগ আবার সময় সুযোগ পাবে তখন আওয়ামী লীগ ঠিক একই কাজটা করবে। এটাই আমাদের রাজনীতির কালচার হয়ে গেছে। এখন একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হচ্ছে যে বঙ্গবন্ধুর এই শোকের যে পোস্ট, ফেসবুকে পোস্ট, এরই মাঝে লক্ষ লক্ষ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এখন পর্যন্ত 27 লক্ষ এরকম পোস্ট করেছে, এবং সেখানে কোটি কোটি রিয়াক্টের ঘটনা ঘটেছে। 27 লক্ষতে প্রায় তা বলার চেষ্টা করছে সব পোস্ট মিলিয়ে 27 কোটিরও বেশি শোকের যে কমেন্ট কিংবা রিয়াকশন এগুলো পড়েছে। হয়তো আওয়ামী পক্ষই এগুলো প্রচার করার চেষ্টা করছে, আমি এতটা ধরলাম না। কিছু হলেও তো ঘটেছে, একটা মানে ভার্চুয়াল বিপ্লব যে ঘটে গেছে সেটা কিন্তু লক্ষ্য করা যায়। কেন ঘটলো? বাংলাদেশের যে সকল, আমি যদি সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ধরি, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশা, সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করেন না, এই মানুষগুলো কেন ফেসবুকে এত উদ্বুদ্ধ হলেন? কেন ফেসবুকে শোক প্রকাশ করতে কিংবা বঙ্গবন্ধুর ছবি পোস্ট করতে, 2 লাইন লিখতে কেন উদ্বুদ্ধ হলেন? এই উদ্বুদ্ধ হওয়ার পেছনে কি কারণ 14 আগস্ট রাত থেকে সারা রাত এবং 15 আগস্ট সারাদিন 32 নম্বরে যে বাড়াবাড়ি করা হলো, সেই বাড়াবাড়ির একটা নীরব প্রতিবাদ যে আমাদের কিছুই করার নেই, তোমরা তোমাদের বাড়াবাড়িটা করো, যেহেতু তোমাদের ক্ষমতা আছে তোমরা করো, কিন্তু আমরা নীরবে এর প্রতিবাদ জানাচ্ছি যে এটা ঠিক হয়নি। সারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। নির্বাচনের অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন, সে তারিখ সময়টা ঘোষণা করেছে, মাননীয় প্রধান উপদেষ্টা সেটা ফেব্রুয়ারিতে নির্ধারণ করেছেন।
কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সেটা জোর গলায় বলছে, এবং এটা নিয়ে প্রস্তাব রাষ্ট্রদ্রোহিতার সামিল। আপনি কি তাই মনে করেন? রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতির দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন হবে। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনে মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করবে। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে না। কার সম্বন্ধে এই চার্জার সম্বন্ধে আছে ওই ব্যাপারে আমি এখানে কিছু বলবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তদন্ত আপনাদের পক্ষে করা হবে নাকি? কি কোনো ধরনের যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আছেন, আপনাদের পক্ষে কোনো ধরনের এই অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করা হবে নাকি? আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীনে কোনো রকমে কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তার আওতায়। আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করবো, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। মাদকের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, যেহেতু এই মাদক কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করে দিবে আপনারা যদি সোচ্চার না হন। এই আমাদের বাচ্চাদের আর হলো আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি উঠেতে যাই, বাট তারে প্রতিকার করি না। কিন্তু প্রতিকার করা একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলতে থাকে, ওইটা প্রতিকার করা আপনাদের ইমানই দায়িত্ব, আপনারা ওটা প্রতিকার করবেন। প্রিয় দর্শক, আমি আশা করি সম্পূর্ণ প্রতিবেদনগুলো আপনি মনোযোগ সহকারে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য বা পরামর্শ থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।